আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবা রাত্রির কাব্য উপন্যাসটি নিয়ে আলোচনা করব। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় 1908 সালে জন্ম নেয় মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। দিবা রাত্রির কাব্য উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস, তবে গ্রন্থাকারে প্রকাশিতের দিক থেকে এটি দ্বিতীয়। তার প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে জননী। উপন্যাস দুটি 1935 সালে প্রকাশিত হয়। অবৈধ প্রেমের এক রোমান্টিক উপন্যাস দিবা রাত্রির কাব্য। 80 পৃষ্ঠার এই উপন্যাসটি 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগের নাম দিনের কবিতা, দ্বিতীয় ভাগের নাম রাতের কবিতা, আর তৃতীয় ভাগের নাম দিবা রাত্রির কাব্য। উপন্যাসটিতে 6টি সক্রিয় চরিত্র রয়েছে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে 32 বছর বয়সী হেরম্ব। সে ইংরেজি শিক্ষক, মাঝে মধ্যে আবার কবিতাও লেখে। তার স্ত্রী উমা। যদিও উপন্যাসটিতে উমা চরিত্রটিকে সক্রিয়ভাবে দেখা যাবে না। উপন্যাসটির অন্য চরিত্রগুলো হলো পুলিশ দারোগা অশোক এবং তার স্ত্রী সুপ্রিয়া, অনাথ ও স্ত্রী মালতী এবং তাদের 13 বছরের কিশোরী কন্যা আনন্দ। দিবারাত্রির কাব্য উপন্যাসের নায়ক চরিত্র হলো হেরম্ব আর নায়িকা দুজন। প্রথম অংশের নায়িকা সুপ্রিয়া এবং দ্বিতীয় অংশের নায়িকা কিশোরী কন্যা আনন্দ। এই উপন্যাসের হেরম্ব হলেন একজন প্রেমিক পুরুষ। সে বালক বয়সেই তার বয়সে বড় প্রতিবেশী কন্যা মালতীকে বিয়ে করতে চাইত, কিন্তু মালতী তার গৃহশিক্ষক অনাথকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। উপন্যাসের শেষ ভাগে দেখা যাবে এই অনাথ ও মালতীর 13 বছরের কিশোরী কন্যা আনন্দের সাথেও প্রেম করে হেরম্ব। যুবক বয়সে হেরম্ব প্রেম করত সুপ্রিয়ার সাথে, কিন্তু সুপ্রিয়ার সাথে সে ঘর বাঁধেনি। নিজেই সুপ্রিয়াকে বুঝিয়ে শুনিয়ে পুলিশ দারোগা অশোকের সাথে বিয়ে দিয়েছে। প্রেমের বিষয়ে তার যুক্তি হচ্ছে 1 মাসের বেশি হৃদয়ে প্রেম পুষে রাখলে মানুষ মারা যাবে। এরই মধ্যে হেরম্ব বিয়ে করেছিল, কিন্তু 2 বছরের একটি সন্তান রেখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল উমা। উমার আত্মহত্যার কারণ উপন্যাসে বর্ণিত হয়নি। হেরম্বের স্বভাব হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। সুপ্রিয়ার বিয়ের দীর্ঘ 6 বছর পরে হেরম্ব এসেছে সুপ্রিয়ার স্বামী পুলিশ দারোগার অশোকের কর্মস্থল রূপাইপাড়া গ্রামে। উপন্যাসের সূচনা হয়েছে এখান থেকেই। এক রাতের জন্য আশ্রিত হেরম্বকে যথাসাধ্য আদর আপ্যায়ন করে সুপ্রিয়া। সুপ্রিয়া তখনও হেরম্বকে কাছে পেতে চাইত। হেরম্বকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে বুঝিয়ে শুনিয়ে হেরম্ব চলে যায় পুরীতে। পুরীর সমুদ্র পাড়ে দীর্ঘ 12 বছর পরে দেখা হয় অনাথের সাথে। এই অনাথই ছিল হেরম্বের প্রতিবেশী মালতীর গৃহশিক্ষক। 16 বছর আগে এই অনাথের হাত ধরে বাড়ি থেকে চলে গিয়েছিল। অনাথ হেরম্বকে নিয়ে বাড়ি যায়। সেখানে দেখা হয় মালতীর সাথে। অনাথ ও মালতী পালিয়ে প্রেম করে বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবনে সুখের ছিল না। মালতী মন্দিরে পুরোহিতের কাজ করত, তা থেকে যা আয় হতো তা দিয়েই সংসার চলত। মালতী মদ পান করত। অতঃপর হেরম্বের সাথে দেখা হয় মালতী ও অনাথের 13 বছরের কিশোরী কন্যা আনন্দের। সুপ্রিয়ার সাথে প্রেমের বাটা লাগলেও আনন্দকে দেখে হেরম্বের মনে প্রেমের উচ্ছ্বাস জেগেছে। আনন্দ খুব ভালো নাচতে জানে। সে তাদের বাড়ির অতিথি হেরম্বকে মাঝে মধ্যে নৃত্য দেখায়, কখনো চন্দ্রকলা আবার কখনো পরিনৃত্য। ধীরে ধীরে আনন্দের মনে প্রেম জাগিয়ে তোলে হেরম্ব। হেরম্ব আনন্দকে বিয়ে করতে চাইতো, কিন্তু আনন্দ ভালোবেসে নির্গড়ার স্বপ্ন দেখে না, কারণ আনন্দ দেখেছে তার বাবা মা প্রেম করে বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। তাই আনন্দ এই সংসারের প্রতি বৃতরাগ। তাই সে নাচের মধ্য দিয়েই তার যন্ত্রণাকে ভুলে থাকতে চায়। উপন্যাসের শেষ অংশে হেরম্ব দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
একদিকে সুপ্রিয়া তখনও চাইতো হেরম্বকে পালিয়ে নিয়ে দূরে কোথাও চলে যেতে, অন্যদিকে কিশোরী কন্যা আনন্দের নতুন প্রেমের আকর্ষণ। উপন্যাসের শেষ অংশে আনন্দের বাবা অনাথ বাড়ি ছেড়ে চলে যায়, অন্যদিকে মালতী গোসাই ঠাকুরের আশ্রয়ে চলে যায়। আর ওই দিন রাতে কিশোরী কন্যা আনন্দ পরিনৃত্য নাচার জন্য তাদের বাড়ির কোনায় হেরম্বকে দিয়ে কাঠি দিয়ে বিশাল আগুন জ্বালায় এবং নাচতে শুরু করে। নাচতে নাচতে এক সময় হেরম্বের চোখের সামনেই আগুনে পড়ে আনন্দ তার জীবন আত্মহত্যা দেয়। উপন্যাসটির কাহিনী এ পর্যন্তই। এখন আমরা উপন্যাসটি বিশ্লেষণ করে দেখি। উপন্যাসটি বিশ্লেষণ করে দেখা যায় উপন্যাসটির 3টি ভাগে 3টি ভাব ফুটে উঠেছে। প্রথম ভাগ দিনের কবিতা অংশে বাস্তবতা ফুটে উঠেছে, যেখানে সুপ্রিয়া চাই হেরম্বের সাথে সংসার বাঁধতে, কিন্তু হেরম্ব সংসার পলাতক। সে প্রেম করবে কিন্তু সংসার বাঁধতে পারবে না, তাই সে সুপ্রিয়াকে অপেক্ষা করে। আর রাতের কবিতা অংশটুকু হলো রোমান্টিকতা, যেখানে কিশোরী আনন্দকে দেখে পৌর বয়সী হেরম্বের মনে প্রেমের উচ্ছ্বাস জাগে। এই পর্যায়ে দেখা যায় হেরম্ব আনন্দকে পেতে চাচ্ছে, আর শেষাংশে দেখা যায় বাস্তবতা ও রোমান্টিকতার দ্বন্দ্ব। শেষাংশে দিবারাত্রির কাব্যটিতে একদিকে সুপ্রিয়া হেরম্বকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চায়, সংসার বাঁধার প্রস্তাব দেয়, যা বাস্তব, যে বাস্তবকে হেরম্ব অস্বীকার করতে পারছে না। আবার অন্যদিকে কিশোরী আনন্দের নতুন প্রেমের উচ্ছ্বাস, কিন্তু আনন্দকে সে ভালোবাসলেও হেরম্ব সংসার বাঁধার স্বপ্ন দেখে না, কারণ সংসারের প্রতি তার বিতরাগ। তার প্রেম হচ্ছে ঊর্ধ্বমুখী। অবশেষে নাচতে নাচতে আনন্দ আত্মহত্যা দেয়। অর্থাৎ মানুষের অবচেতন সঞ্চিত আদিম পাশবিকতা এবং যৌন বিকৃতি ও বিকারগ্রস্ততা উপন্যাসের বিভিন্ন চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। দিবা রাত্রির কাব্য উপন্যাসের চরিত্রগুলো অসুস্থ ও বিকারগ্রস্ত, তাই এই গল্পের কেউ সুখী নয়। এই উপন্যাস সম্পর্কে লেখক নিজেই বলেছেন, দিবারাত্রির কাব্য উপন্যাসখানি পড়তে গিয়ে যদি কখনো মনে হয় বইখানি হাতছাড়া অস্বাভাবিক, তখন মনে রাখতে হবে যে এটি গল্পও নয়, উপন্যাসও নয়, এটি একটি রূপক কাহিনী। রূপকের এটি একটি নতুন রূপ। জার্মান মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের সমস্ত ক্রিয়াকলাপের পেছনে রয়েছে যৌনতার সম্পর্ক। এই তথ্যটিকে সাহিত্য তথ্য ধারায় ফ্রয়েডীয় তথ্য বলা হয়। দিবারাত্রির কাব্য উপন্যাসটির কাহিনী ও চরিত্র বিশ্লেষণ করে নির্দ্বিধায় বলা যায় এটি একটি ফ্রয়েডীয় ধারার উপন্যাস। ধন্যবাদ সবাইকে। উপন্যাসটি পুরোপুরি বলার চেষ্টা করলাম, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।